পরবর্তীকাল ইতিহাস আপনারা জানেন, দীর্ঘ 9 মাস লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। অনেকেই আপনার ওই ভারতবর্ষ থেকে যুদ্ধ করেছেন। দেশের মধ্যে যুদ্ধ করা আওয়ামী লীগের মধ্যে সংখ্যা ছিল খুব কম। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন প্রেসিডেন্ট জিয়ার স্বাধীনতা ঘোষণা করেন সেদিন থেকে তিনি লড়াই শুরু করেছেন। এই জন্য আমি তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা, এবং তিনি বা ঢাকায় আসার পরে তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন দীর্ঘ 9 মাস। প্রিয় বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু যুদ্ধ ঘোষণা করে ক্ষান্ত হননি। তারপর আবার 1975 সালে যখন সিপাহী বিপ্লবের জনতার মধ্য দিয়ে তাকে আবার রাষ্ট্রপ্রধান দায়িত্ব দেওয়া হলো, সেই দায়িত্বে এসে তিনি প্রথমে যে কাজটি করলেন, আওয়ামী লীগ সবচেয়ে যে অপকর্মটি করেছিল, সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে, পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তিনি সেটাকে বাতিল করে দিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের নতুন করে প্রবর্তন করলেন। গণতন্ত্রের নতুন জন্ম হলো, ওই জন্য আমরা বলি পুনর্জন্ম। আওয়ামী লীগ গণতন্ত্রই রক্ষা করেনি, তারা আপনারা সবচেয়ে ভালো জানেন সংবিধান, এই সংবিধানকে তারাই প্রথম কাটাছেড়া করে একে নষ্ট করতে শুরু করেছে। তার প্রথমে করেছে বিশেষ ক্ষমতা আইন, তারপর করেছে জরুরি অবস্থা, আর তারপরে আর কিছুদিন নিয়ন্ত্রণ করতে পারছিল না দেশ। চুরি দুর্নীতি চরম পর্যায়ে উঠেছিল, দুর্ভিক্ষ হয়েছিল দেশে, তখন তারা একদল শাসনতা বাকশাল করেছিল। মানুষ কি, আমরা যারা আছি পুরনো মানুষ, আমরা কি সেই দুর্ভিক্ষের কথা ভুলে গেছি? ভুলিনি, বলতে পারি না। আজকালকার প্রজন্মকে তারা ভিন্নভাবে বিকৃত করে ইতিহাস। সেই বাস্তবতা হচ্ছে যে তাদের দুঃশাসনের কারণে, তাদের দুর্নীতির কারণে, ব্যর্থতার কারণে সেদিন দুর্ভিক্ষ হয়েছিল। লাখো মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল, এবং বাসন্তী তার লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় পায়নি বলতে পারে। এটা হচ্ছে বাস্তবতা, সেই সময়কার চিত্র। সেদিন সেই শাসনতন্ত্রকে কেটে ছেড়ে তারা প্রেসিডেন্ট রুল চালু করেছিল, এবং আপনাদের বিচার বিভাগের যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতাকে খর্ব করে দিয়ে প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা অর্পণ করা হয়েছিল। অর্থাৎ বিচারপতি নিয়োগের, চিফ জাস্টিস নিয়োগের সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের হাতে, যার ফলে ওই সময়টা পুরো বিচার ব্যবস্থা পর্যন্ত সেখানে চলে গিয়েছিল এক ব্যক্তির হাতে, একটা দলের হাতে। প্রেসিডেন্ট জিয়া রহমান সেটাকে পরিবর্তন করেছিলেন। তিনি একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিলেন। সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতি নিয়োগ, তাদের শাস্তি টাস্তি যদি দিতে হয় কোনো ব্যাপারে, সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছাড়া অন্য কেউ দিতে পারবে না। এরা ক্ষমতায় আসার পরে অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে আবার পার্লামেন্টে নিয়ে যাবে। অথচ দেখেন, এই পার্লামেন্ট দেওয়া মানে হচ্ছে আপনি আবার ওই সেই দলের উপরে দায়িত্ব দিচ্ছেন, তারা রোল করবে, সেখানে নিরপেক্ষতা থাকবে না। আজকে সে একই হবে তারা করছে, যার ফলে আমরা ভোগ করছি, আপনারাও ভোগ করছেন। এই বিচার বিভাগকে পুরো দলীয়করণ করার একটা অপচেষ্টা চলতেছে, খুবই একেবারে সূক্ষ্মভাবে, এবং সেটাকে আপনার তাদের দলের একটা গোল হিসাবে একটা নিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশটাকে এরা পরিণত করেছে একটা দুর্নীতির আখড়া হিসাবে, একটা আপনার চুরি লুটপাটের আখড়া হিসাবে। দেখেন, এই কয়েকদিন ধরে আমরা যে খবর দেখছি, খবরের কাগজে, পত্র পত্রিকায়, টেলিভিশনে, যে কোনো সুস্থ নাগরিক শিওরে উঠবে যে যারা আমাদের রক্ষক ভক্ষক, যাদের হাতে একটা প্রতিষ্ঠান, তাদের যে দুর্নীতি চিত্র ফুটে উঠছে সেটা ভয়াবহ। বেনজির আহমেদের যে চিত্র আমরা দেখছি পত্র পত্রিকায়, টেলিভিশনে, এবং তিনি ছিলেন আমাদের র্যাবের প্রধান এবং পুলিশ বাহিনীর প্রধান। এরপরে সেনাবাহিনীর সাবেক প্রধান যে রাজিস, তার বিরুদ্ধে স্যাংশন হয়েছে আমেরিকার, এখন তার বিরুদ্ধে আজকেই পত্রপত্রিকায় বহু খবর এসছে, তার কতগুলো বাড়ি করে হয়েছে। তার ভাই যারা আপনার সন্ত্রাসী ছিল, তাদেরকে তিনি কিভাবে মিথ্যা জালিয়াতি পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এটা তো আমাদের শিউরে ওঠার কথা। আমরা যারা আপনার সুস্থ নাগরিক বাংলাদেশের, যারা আমরা প্রতিষ্ঠানে বিশ্বাস করি, সেই প্রতিষ্ঠানগুলোকে তারা এইভাবে মিসইউজ করেছে, ধ্বংস করেছে। আজকে 9 জনকে স্যাংশন দিয়েছিল আমেরিকা, তার মধ্যে স্যাংশন প্রাপ্ত একজন কিন্তু এখনো পুলিশ প্রধান। এই যদি অবস্থা হয় একটা দেশের, সেখানে আপনার আইনের শাসন বলতে কিছু থাকে না,
এই একটা অবস্থা তৈরি হয়েছে। আর দুর্নীতি এখন আপনার একটা আইন হয়ে গেছে, আইন। এখানে আপনার যত খুশি দুর্নীতি করো, কেউ কিছু বলবে না, তার কোনো জবাব দিতে না। জবাব করবে কোথায়? বিরোধী দল নাই, পার্লামেন্টে কোন বিরোধী দল নেই, তারাই দামি নির্বাচন করে, প্রার্থী খাড়া করে, তারা নির্বাচিত হয়। এইভাবে তারা নির্বাচনের যে ইনস্টিটিউশন সেটাকে তারা ধ্বংস করেছে, প্রশাসনের ইনস্টিটিউশনকে তারা ধ্বংস করে দিয়েছে তাদের দলীয় লোকজন দিয়ে। এইভাবে গোটা দেশকে তারা ধ্বংস করেছে। আরেকটি কথা বলে আমি শেষ করব, সবচেয়ে বড় ভয়ঙ্কর কাজ যেটা, তারা নির্বাচনের প্রতিষ্ঠানকে, ইলেকশন কমিশন বলেন, নির্বাচনী ব্যবস্থা বলেন, তাকেও তারা ধ্বংস করে দিয়েছে। সমস্ত তাদের লোকজনদেরকে দিয়ে তারা সে গঠন করে সেই নির্বাচনের ব্যবস্থা করছে, যার ফলে আজকে জনগণ আর নির্বাচনে ভোট দিতে যায় না। গত 3টা নির্বাচনে জনগণ কিন্তু কোনো ভোট দিতে যায়নি। এগুলো তাদের কাছে কিছু যায় আসে না, কারণ তারা তো লুটপাট করছে, ব্যাংকগুলো লুট করে শেষ করছে, শেয়ার বাজার লুট করছে। এমন একটা জায়গা নাই যেখানে তারা লুট করছে না। আমরা এটাকে একটা বর্গির দেশ বলি, অর্থাৎ বর্গিরা যেভাবে আসতো লুট করে নিয়ে আবার চলে যেত, আজকে বাংলাদেশের অবস্থা তারা সেটাই করেছে। আজকে বলেন আইনের শাসন যদি থাকতো, সত্যিকার অর্থে যদি বিচার ব্যবস্থা নিরপেক্ষ হওয়ার চেষ্টা করতো, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এইভাবে 5 বছর ধরে জেলে থাকতে হয় না, কোনোভাবেই থাকা হতে পারে না। এবং যে জামিন তার প্রাপ্য, সেই জামিন তিনি পাচ্ছেন না। তিনি নন, আজকে আমাদের আব্দুল সালাম পিন্টু, লুৎফর রহমান বাবর, এই ধরনের আমাদের যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন, সংগ্রাম করেছিলেন, তাদের আজকে এইভাবে আটক করে রাখা হয়েছে। আমাদের ছাত্র নেতা, যুব নেতা, তাদেরকে মিথ্যা মামলায় 1.5 বছর, 2 বছর, 2.5 বছর করে সাজা দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ বেআইনি ভাবে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে। আমাদের ইশরাককে আটক করে রাখা হয়েছে, জেনারেল শহীদ সরওয়ার্দী, হাসান সরওয়ার্দী, তাকেও কোনো বিচার হচ্ছে না, তাকে কোনো জামিনও দিচ্ছে না, দিয়ে আটক করে রাখা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কেন বিচার হবে না? আজকে যখনই একজন পুলিশ অ্যারেস্ট করলো, আপনারা আমার চেয়ে সবচেয়ে ভালো জানেন, তাহলে তাকে আপনার আদালতে পাঠাতে হবে, সেই আদালতে তার বিচার হবে, তাকে বিচার হতে হবে, সেইভাবেই তাকে আপনার জামিন দেবে কি দেবে না শুনানি হবে। তারপরেই শুনানি করতে লাগে 6 মাস, 4 মাস, 5 মাস, ফলে এখানে কিন্তু শুনানি আপনার সঠিকভাবে হয় না এবং মানুষের বিচার পাচ্ছে না। এই যে একটা ভয়াবহ আপনার বিচারবিহীন একটা অবস্থা, একটা আপনার আমাদের সমস্ত গণতন্ত্রের কর্মী যারা, তাদের উপর যে নির্যাতন, নিপীড়ন, গুম করেছে, খুন করেছে, আজকে বিদেশি রাষ্ট্রগুলো, গণতন্ত্র বিশ্বের রাষ্ট্রগুলো স্যাংশন দিচ্ছে বাংলাদেশের উপরে, বারবার করে দেওয়া হচ্ছে যে বাংলাদেশে কোন সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমি বক্তব্য দীর্ঘ করবার আগেই বলেছি, আমরা সবাই ব্যস্ত, আপনারা এই দেশের সবচেয়ে সচেতন নাগরিক, এই দেশের মানুষ আপনাদের কাছ থেকে অনেক প্রত্যাশা করে যে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আপনারা সবসময় এদেশে আইনজীবীরা বড় ভূমিকা রেখেছে, আপনারা রেখে চলেছেন। আপনারা এখানে অনেক অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন, আপনারা অনেকে মামলা মোকদ্দমা হয়েছেন, জেলেও গেছেন এবং শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, এমন সমস্ত আইনজীবী আছেন আমাদের মধ্যে। এইগুলোকে মনে করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভক্তি আমাদেরকে আরো বিভক্তির দিকে ঠেলে দেবে, আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেবে। আমরা যেন কখনোই সেই নিজের যে আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট না করি। শহীদ জিয়ার একটা বড় অবদান ছিল, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে। এই কথা আমাদের মনে রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন এরশাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। দেশকে, জাতিকে ঐক্যবদ্ধ করে সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছিল। আজকেও কিন্তু সমস্ত বাম, ডান, 63টা রাজনৈতিক দল আমরা একসাথে হয়েছি, আমরা একসাথে এই নির্বাচন বয়কট করেছিলাম এবং আমরা যত নির্বাচন হচ্ছে, প্রশাসনের নির্বাচন বন্ধ করার জন্য আন্দোলন করেছি, আন্দোলন করছি, আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি, আমরা কেউ আমাদের নিহত হচ্ছেন, কেউ নির্যাতিত হচ্ছেন, প্রায় নখ তুলে নেওয়া হচ্ছে আমাদের কর্মীদের, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাথা আমরা নোয়াইনি। আপনি লক্ষ্য করে দেখবেন, এত অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পরেও আমাদের সেই ধরনের 1-2 ছাড়া কেউ কিন্তু আমাদের দল ত্যাগ করে যায়নি। সুতরাং বন্ধুরা, আমার সহযোগী ভাইয়েরা, আপনাদের কাছে আমরা
গোটা বিএনপি খুব কৃতজ্ঞ যে আমাদের এই চরম দুঃসময়ে যখন আমরা লিগাল ফেস করি তখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আইন যেন আইনের মতো চলে, আইন যেন সত্যিকার অর্থে একটা ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য চলে, এই জিনিসটা এনশিওর করার দায়িত্ব কিন্তু আপনাদের। তো সেই দায়িত্বটা আপনারা পালন করবেন, সেই বিশ্বাস আমাদের আছে। আমি আবার আপনাদের কাছে অনুরোধ করব, দলের পক্ষ থেকে আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া আপনাদেরকে অত্যন্ত ভালোবাসতেন, তিনি নিজে আপনাদের সঙ্গে বসে বসে মিটিং করতেন। আমি জানি আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদের সঙ্গে বসে মিটিং করেন, আপনাদের সঙ্গে কথা বলেন, জানতে চান এবং আপনাদেরকে তিনি উৎসাহ দেন। আমি বিশ্বাস করি আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে বার যদি আমরা পাই, ঢাকা বার যদি আমরা পাই, আমাদের শক্তি অনেক বেড়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের অনৈক্যের কারণে সেই বার আমরা কয়েক বছর ধরে পাচ্ছি না। আজকে সুপ্রিম কোর্টে নির্বাচন হয়েছে, সুপ্রিম কোর্টে 4 জন নির্বাচিত হয়েছেন, তা তো হয়েছেন, এবং আমরা প্রেসিডেন্টের কামরা পেয়েছি যেখানে আমরা যেতে পারি। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এখনো এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আমরা যদি ঢুকতে পারি তাহলে আমরা কিছুটা হলেও আমাদের নাগরিকদের, আমাদের কর্মীদের, দলের আমরা সেই উপকারে কাজে রাখতে পারি। আমি ভর্তি দীর্ঘ করবো না। আপনারা, আমি দুঃখিত এই আসতে আমার সময় লেগেছে, কারণ আজকে প্রচন্ড জ্যাম, আপনারা সবাই ব্যস্ত আছেন। কথা আর বাড়াবো না, শুধু এইটুকুই শেষ করবো এই কথা বলে যে রবি ঠাকুরের একটা কবিতা আমি প্রায় বলি, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। পাখা বন্ধ করবো না আমরা, আমরা আমাদের নীড়ে পৌঁছাবো, তীরে পৌঁছাবো, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সংগ্রাম করতে হবে, লড়তে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম জিন্দাবাদ এবং আইনজীবী ভাইরা জিন্দাবাদ।